4 বছর পর জেলার সর্বোচ্চ কর্তা বা ডিসি হয়ে ফিরে এসে স্বামী দেখল তার স্ত্রী একটি ইটের ভাটায় দিনমজুরের কাজ করছে। অর্কর বাড়িটা ছিল শালবন গ্রামের একদম শেষ সীমানায়, যেখানে গ্রামের মেঠো পথটা হঠাৎ ফুরিয়ে যেত আর তার সামনে থেকেই শুরু হতো দিগন্তজোড়া সর্ষের ক্ষেত। ঠিক সেই জায়গাতেই বাঁকাচড়া দেওয়াল তোলা একটা কাঁচা ঘর দাঁড়িয়েছিল, যার চালের পুরনো টিনগুলো ইট দিয়ে চেপে রাখা হতো, যাতে দমকা বাতাসে উড়ে না যায়। বর্ষাকালে সেই টিনগুলো যেন ঢোলের মতো শব্দ করত, আর গরমের দিনে তা আগুনের মতো তেতে উঠত। তবে সেই জরাজীর্ণ ঘরের ভেতরে এক অদ্ভুত মায়া জড়িয়ে থাকত, যা কোনো মাটির উনুন থেকে নয়, বরং দুটো জীবন্ত হৃদয়ের উষ্ণতা থেকে আসত। ভোরবেলা যখন আকাশটা ফিকে নীল রং ধরত আর কুয়াশার চাদর তখনও পুরোপুরি সরেনি, শাওন সবার আগে বিছানা ছাড়ত। উঠোনের এক কোণে রাখা কুলসি থেকে হাড় কাঁপানো ঠান্ডা জল বের করে মুখে ছিটিয়ে নিত। তারপর হাত জোড় করে তুলসী মঞ্চে প্রণাম জানাত, আর এরপর নিঃশব্দে উনুনের পাশে গিয়ে বসে পড়ত। যখন সে কাঠ ধরাত, তখন আগুনের আভা তার মুখে পড়ে তাকে কোনো মাটির প্রদীপের মতোই উজ্জ্বল দেখাত। সে প্রতিদিন আটার হিসাব এমন নিখুঁতভাবে করত যেন কোনো জটিল অঙ্ক কষছে, কারণ সামান্য একটু অপচয় মানেই হয়তো পরদিন না খেয়ে রাত কাটানো। তবুও যখন সে অর্কের ভাতের থালা সাজাত, তখন তার জন্য দুটো রুটি একটু মোটা করে বানাত, যাতে তার মনে হয় যে পেট ভরে গেছে। নিজের ভাগের রুটিটা পাতলা বানিয়ে সে আড়ালে রেখে দিত। তাকে দেখলে মনে হতো সে পেটের ক্ষুধায় নয়, বরং তার স্বামীর চোখের স্বপ্নটুকু দিয়েই বেঁচে আছে। অর্ক যখন ঘুম ভেঙে বাইরে আসত, তখন তার চোখে লেগে থাকত সারা রাত জেগে পড়ার ক্লান্তি আর লালচে ভাব। মাথার চুলগুলো এলোমেলো, আর হাতে সবসময় কোনো না কোনো বই ধরা থাকত। সে প্রথমে আকাশের দিকে তাকাত, তারপর নিজের ভাঙা ঘরটার দিকে, আর সবশেষে শাওনের দিকে। আর তখন তার মুখে এমন এক প্রশান্তির হাসি ফুটে উঠত, যেন পৃথিবীর সব ক্লান্তি ধুয়ে মুছে গেছে। গ্রামের মানুষেরা তাকে পাগল ভাবত, বলতো এত লেখাপড়া করে কি লাভ হবে। কিন্তু সে বইয়ের ওই সাদা পাতার মধ্যেই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেত। সে খবরের কাগজের পুরনো টুকরো ও যত্ন করে জমিয়ে রাখত। সরকারি নানা যোজনা পড়ত, ম্যাপ আঁকত, নোট তৈরি করত, আর প্রতিটি শব্দ এমনভাবে মুখস্থ করত যেন সে কোনো মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দুপুরবেলা সে গ্রামের বাচ্চাদের প্রাইভেট পড়াত, নামমাত্র ৫ টাকা করে নিয়ে। তারপর ক্ষেতের মালিকের জমিতে শ্রমিকের কাজ করত। সন্ধ্যায় যখন ক্লান্ত শরীরটা টেনে নিয়ে ঘরে ফিরত, তখন তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খেত, একদিন এই অভাবের দিনগুলো বদলাবেই। ওদিকে শাওন সারাদিন কুয়ো থেকে জল টেনে তুলত, গোবর দিয়ে ঘুঁটে দিত, অন্যের বাড়িতে বাসন মাজত, আবার কখনো বা কারো বিয়ে বাড়িতে পাতা ধোয়ার কাজ করত। এর বিনিময়ে কখনো সে শস্য পেত, কখনো বা সবজি, আর যেদিন কিছুই জুটত না, সেদিনও সে খালি হাতেই হাসি মুখে ঘরে ফিরত। তার চলার ছন্দে কখনো কোনো নালিশের ভার ছিল না। রাতে যখন তারা দুজন খেতে বসত, তখন সেই সামান্য খাবারও তাদের কাছে রাজকীয় ভোজের চেয়ে কম মনে হতো না। মাটির থালায় একটুখানি নুন, এক টুকরো পেঁয়াজ, আর দুটো প্রাণোচ্ছল হাসি খুশি মুখ। অর্ক প্রায়ই মন খারাপ করে বলতো যে তার খুব ভয় হয় সে হয়তো শায়নের মূল্যবান সময় নষ্ট করে ফেলছে। তখন শায়ন হেসে তার কথা থামিয়ে দিত এবং তার হাতের তালু চেপে ধরে বলতো যে এই অপেক্ষাটুকুও তো ভালোবাসারই একটা অংশ। তার সেই কথাগুলোতে এতটাই সততা মিশে থাকত যে অর্কর মনের সব সন্দেহ নিমেষেই দূর হয়ে যেত। শীতের রাতে শাওন নিজের পুরনো শালের অর্ধেকটা স্বামীকে জড়িয়ে দিত আর বাকি অর্ধেকটা নিজে গায়ে দিত। বর্ষাকালে যখন স্বাদ চুঁইয়ে জল পড়ত, তখন ফোঁটার নিচে বাসন পাততে পাততে তারা হাসাহাসি করত যে এটা কোনো ঘর নয়, বরং গান বাজানোর রেডিও। গরমকালে উঠোনে খাটিয়া পেতে শুয়ে তারা আকাশের তারা গুনত আর ভবিষ্যতের সুখের দিনগুলোর কথা আলোচনা করত। অর্ক বলতো যে যেদিন সে বড় অফিসার হবে, সেদিন সবার আগে এই ঘরটা পাকা দালান বানাবে। শাওন বলতো, দেওয়াল পাকা হোক বা না হোক, আমাদের সম্পর্কটা যেন কখনো কাঁচা না হয়ে যায়। এই কথা শুনে অর্কের চোখ গর্বে চকচক করে উঠত। কখনো কখনো পড়তে পড়তে অর্ক যখন থেমে যেত, তখন শাওন আলতো করে তার খাতাটা তুলে দেখত। সে অক্ষরগুলো চিনত না, তবুও খাতার পাতাগুলোতে এমনভাবে হাত বোলাত যেন কোনো ছোট বাচ্চার মাথায় হাত রাখছে।
তার মনে হতো এই কাগজগুলোর ভাঁজেই তার আগামী দিনের সুখ লুকিয়ে আছে। একদিন পরীক্ষার ফি জমা দেওয়ার মতো টাকা ছিল না বলে অর্ক অনেকক্ষণ চুপচাপ হতাশ হয়ে বসেছিল। শাওন তাকে কোনো প্রশ্ন না করেই নিজের মায়ের দেওয়া শেষ সম্বল ছোট রূপোর আংটিটা খুলে তার পকেটে গুঁজে দিল। তখন তার মুখে সামান্য বেদনার ছাপ থাকলেও গলার স্বরে কোনো কম্পন ছিল না। সেই মুহূর্তে অর্ক প্রথমবারের মতো উপলব্ধি করল যে ত্যাগ আসলে দেখতে কেমন হয়। তার মনে হল সে একা লড়াই করছে না, তার প্রতিটি নিঃশ্বাসের সাথে শাওনের কঠোর পরিশ্রম মিশে আছে। গ্রামের বাচ্চারা যখন তাকে মাস্টার মশাই বলে ডাকত, তখন শাওন দূর থেকে গর্বভরা চোখে তাকিয়ে থাকত, যেন কোনো রানী তার সেনাপতিকে যুদ্ধে যেতে দেখছে। সন্ধ্যা নামলে যখন সূর্যটা ক্ষেতের আড়ালে ডুবে যেত, তখন তাদের ঘরের দেওয়ালগুলো সোনালি আলোয় ভরে উঠত। কিন্তু এই শান্তির মাঝেই একটা চাপা অস্থিরতাও বিরাজ করত, কারণ স্বপ্নপূরণের পথ কখনোই মসৃণ হয় না। অর্ক জানত যে তাকে বড় হতে হলে শহরে যেতেই হবে, কারণ বড় পরীক্ষার প্রস্তুতি এই অজপাড়া গায়ে সম্ভব নয়। আর শাওন জানত যে এই দূরত্ব কেবল শরীরের নয়, বরং তাদের ভাগ্য পরীক্ষারও নামান্তর হবে। দুজনেই এই কঠিন সত্যটা মুখে উচ্চারণ করত না, কিন্তু তাদের চোখ একে অপরের মনের ভাষা বুঝত। সেই রাতে যখন বাতাসটা একটু বেশিই কনকনে ছিল আর লণ্ঠনের শিখাটা বারবার কেঁপে উঠছিল, অর্ক অনেক রাত পর্যন্ত জেগেছিল। তার সামনে বই খোলা ছিল ঠিকই, কিন্তু দৃষ্টি আটকে ছিল শাওনের উপর, যে সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমে তলিয়েছিল। তার হাতের খসখসে চামড়া, কপালে ঘামের শুকনো দাগ আর পায়ের ফোলাভাব দেখে অর্কের বুকের ভেতরটা যেন জ্বলে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে জীবনে যত বাধাই আসুক না কেন, সেই মেয়েটিকে কখনো মাথা নত করতে দেবে না, তাকে তার প্রাপ্য সম্মান দিয়েই ছাড়বে। সেই নিস্তব্ধ রাতে সে আকাশের দিকে তাকিয়ে প্রথমবারের মতো ঈশ্বরের কাছে কিছু চাইল। সেটা সাফল্য নয়, বরং এতটাই শক্তি চাইল যেন সে শাওনের এই নিঃস্বার্থ ত্যাগের ঋণ শোধ করতে পারে। আর তার তখন বিন্দুমাত্র ধারণা ছিল না যে আগামী সময় তার কাছ থেকে শুধু হাড় ভাঙা খাটুনি নয়, বরং ধৈর্য, বিচ্ছেদ আর হৃদয় চূর্ণ করে দেওয়া একাকিত্বের মূল্য আদায় করতে চলেছে। সেদিন সকালে সূর্যটা যেন একটু তাড়াহুড়ো করেই উঠেছিল, যেন আকাশও জানত যে আজ এই ছোট্ট কুঁড়েঘরে এক বিশাল সিদ্ধান্ত নেওয়া হবে। সারা রাত অর্কের চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। বইগুলো সব ছড়ান ছিটানো ছিল, কিন্তু অক্ষরগুলো কিছুতেই মাথায় ঢুকছিল না। মনের ভেতর শুধু একটাই কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, যে যদি সত্যিই বড় কিছু হতে হয় তবে এই গ্রামের মায়া ত্যাগ করতেই হবে। এখানে স্বপ্ন দেখার জায়গার চেয়ে মানুষের কটু কথার জায়গা অনেক বেশি। অন্যদিকে শাওন প্রতিদিনের মতোই চুপচাপ উঠোন ঝাড় দিচ্ছিল। তার হাতগুলো যান্ত্রিকভাবে চললেও মনটা ছিল ভীষণ ভারী। তার মনে হচ্ছিল যেন ঘরের প্রতিটি জড়বস্তু তাকে থামানোর চেষ্টা করছে। দেওয়াল, উনুন, খাটিয়া, তুলসীমঞ্চ সবাই যেন চিৎকার করে বলছে, যেও না। কিন্তু সে জানত যদি সে আজ অর্ককে আটকায় তবে তার স্বপ্নের অপমৃত্যু ঘটবে। তাই সে নিজের মুখে সেই চিরচেনা হাসিটা ফুটিয়ে তুলল, যা কঠিন সময় তার ঢাল হয়ে দাঁড়াত। অর্ক নিচু গলায় বলল যে তাকে শহরে যেতেই হবে। কোচিং, লাইব্রেরি আর পরীক্ষার প্রস্তুতি এখান থেকে কোনোভাবেই সম্ভব নয়। তার গলার স্বরে দৃঢ়তা আনার চেষ্টা থাকলেও ভেতরের কান্নাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। শাওন এক মুহূর্ত দেরি না করে মাথা নাড়ল, যেন সে এই দিনটার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। সে শুধু এতটুকুই বলল, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ফিরবে। কথাগুলো ছোট হলেও তার পেছনের বিশ্বাসটা ছিল পাহাড় সমান। সে তার ছোট বোঁচকাটা গুছিয়ে দিল, দুজোড়া কাপড়, কিছু শুকনো রুটি, এক টুকরো গুড় আর সেই পুরনো ডায়েরিটা, যাতে অর্ক তার সব নোট লিখে রাখত। বোঁচকাটা বাঁধার সময় তার আঙুলগুলো বেশ কয়েকবার কেঁপে উঠল, যেন প্রতিটা গিঁটে তার নিজের প্রাণটাই আটকে যাচ্ছে। কিন্তু সে চোখের জল কিছুতেই গড়িয়ে পড়তে দিল না, কারণ সে চেয়েছিল অর্কর স্মৃতিতে তার হাসি মুখটাই থাকুক, কোনো কান্নার বোঝা নয়। বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়ার সেই সরু মাটির রাস্তাটা সেদিন তাদের কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল। তারা পাশাপাশি হাঁটছিল ঠিকই, কিন্তু কথার আদান প্রদান ছিল খুব কম। বাতাসের মধ্যেও ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। পথে দেখা হওয়া পরিচিত লোকেরা রোজকার মতোই কথা বলছিল, কিন্তু তাদের কানে সেসব কিছুই পৌঁছচ্ছিল না। শুধু নিজেদের পায়ের শব্দ আর বুকের ধপধপানি শোনা যাচ্ছিল। বাস আসতেই ধুলোর ঝড় কন্ডাক্টর তাড়া দিল। অর্ক বোঝকাটা কাঁধে তুলে নিল আর প্রথমবারের মতো অনুভব করল যে এই যাত্রাটা বইয়ের পাতার চেয়েও অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। সে শাওনের দিকে তাকাল।
সে স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু তার আঙুলগুলো ওড়নার কোণাটা শক্ত করে মুচড়ে ধরেছিল। অর্ক কথা দিল যে সে খুব শীঘ্রই ফিরে আসবে, কিন্তু তারা দুজনেই জানত যে এই শীঘ্রই শব্দটার মেয়াদ মানুষ নয়, ভাগ্য ঠিক করে। বাস চলতে শুরু করল। অর্ক জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। শাওন রাস্তার ধারে ঠাঁয় দাঁড়িয়ে রইল, যতক্ষণ না বাসটা দিগন্তের বুকে একটা বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে গেল। তারপরেও সে ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল, যেন এখনই বাসটা আবার ফিরে আসবে। যখন রাস্তাটা একদম জনশূন্য হয়ে গেল, তখন সে ধীরে ধীরে ঘুরে বাড়ির দিকে পা বাড়াল। কিন্তু সেই বাড়িটা এখন আর আগের মতো মনে হল না। সেই একই দেওয়াল, সেই দরজা, সেই উনুন, সব কিছুই ছিল, কিন্তু সেখানকার প্রাণশক্তিটা যেন উধাও হয়ে গেছে। সন্ধ্যায় যখন রুটি বানানো হলো, তখন থালায় অনেকটা জায়গা ফাঁকা মনে হচ্ছিল। রাতে শোয়ার সময় খাটিয়াটা বড্ড বেশি চওড়া লাগছিল, আর ঘুম যেন তার চোখ থেকে চিরতরে হারিয়ে গিয়েছিল। ওদিকে শহরের যান্ত্রিক কোলাহলে অর্ক নিজেকে বড্ড ক্ষুদ্র মনে করছিল। গগনচুম্বী দালান, যানবাহনের বিকট শব্দ, সব অচেনা মুখ, ভাড়ার এক চিলতে ঘর, যেখানে একটা টিমটিমে বাল্ব ঝুলত আর দেওয়াল দিয়ে নোনা জল গড়িয়ে পড়ত। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল যে এখান থেকেই তার নতুন লড়াই শুরু হবে। দিনে লাইব্রেরি, রাতে নোট তৈরি করা, আর মাঝে মধ্যে পেটের খিদে মেটাতে সস্তা চা আর বিস্কুট খাওয়া। পকেটে টাকা এতটাই কম থাকত যে প্রতিটি পয়সা তাকে 10 বার ভেবে খরচ করতে হতো। সে অনেকবার শাওনকে চিঠি লিখেছে, আর প্রতি চিঠিতেই লিখেছে যে সে ভালো আছে, পড়াশোনা ঠিকঠাক চলছে, আর মাত্র কটা দিনের অপেক্ষা। কিন্তু বাস্তবতা ছিল এই যে একাকিত্ব তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে যখনই রাস্তায় কাউকে সস্ত্রীক হাসতে দেখত, তখন তার চোখ জলে ভরে আসত। রাতে ডায়েরি খুললেই শাওনের মুখটা তার মনে ভেসে উঠত। অন্যদিকে গ্রামে শাওন নিজেকে হাড় ভাঙা খাটুনিতে ডুবিয়ে দিয়েছিল। সকালে জল ভরা, তারপর খেতে মজদুরি, দুপুরে কারো ঘরে শস্য ঝাড়াই করা, সন্ধ্যায় নিজের ভাঙা ঘর মেরামত করা, যাতে সময় থমকে দাঁড়িয়ে তাকে কষ্ট না দিতে পারে। গ্রামের লোকেরা জিজ্ঞেস করত, কবে ফিরবে তোমার বর? সে শুধু উত্তর দিত, খুব শিগগির। আর এই শিগগির শব্দটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মাসের পর মাস ধরে চিঠি আসত, আর প্রতিটি চিঠি তার কাছে কোনো উৎসবের চেয়ে কম ছিল না। সে সেগুলো বারবার পড়ত, অক্ষরগুলোকে ছুঁয়ে দেখত, রাতে বালিশের নিচে রেখে ঘুমাত। কিন্তু ধীরে ধীরে চিঠির আনাগোনা কমতে শুরু করল। অর্ক পড়াশোনায় এতটাই নিমগ্ন হয়ে গেল যে দিন তারিখের কোনো খেয়ালই থাকত না তার। কখনো পোস্ট অফিসে যাওয়ার সময় পেত না, আবার কখনো টিকিট কেনার পয়সা থাকত না। আর ওদিকে শাওন প্রতি সন্ধ্যায় ডাকপিয়নের পথের দিকে চেয়ে বসে থাকত। যখন পিয়ন না থেমে চলে যেত, তখন তার মুখের আলোটুটু একটু একটু করে নিভে আসত। সংসারের খরচ বাড়তে লাগল, ক্ষেতের মালিক মজুরি কমিয়ে দিল, ঘরে রেশনের টান পড়ল। বাধ্য হয়ে সে ইটের ভাটায় কাজ নিল, যেখানে মাথার উপর গনগনে রোদ আর চারপাশে ধুলো ছাড়া আর কিছুই ছিল না। সকালে অন্ধকার থাকতেই সে বেরিয়ে পড়ত। মাথায় ভেজা মাটির ভারী ঝুড়ি তুলত, পায়ের নিচে জ্বলন্ত মাটির তাপ, হাতের চামড়া ছিলে রক্তাক্ত হয়ে যেত। কিন্তু সে কখনো কোনো অভিযোগ করেনি, কারণ তার বিশ্বাস ছিল এই কষ্টগুলোই অর্কের সাফল্যের সিঁড়ি তৈরি করছে। প্রতিটি ভারী ইঁট তোলার সময় সে ভাবত হয়তো এই পরিশ্রমের ফলেই তার স্বামীর স্বপ্ন একদিন আকাশ ছোবে। সন্ধ্যায় যখন সূর্য ডুবত, তখন তার শরীর আর চলতে চাইত না, কিন্তু মনটা তখনও প্রিয়তমের অপেক্ষায় জেগে থাকত। রাতে সে উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে হিসেব করত, কতদিন হল, কত ঋতু পার হয়ে গেল, কিন্তু তার বিশ্বাসে কখনো ফাটল ধরেনি। ওদিকে শহরে অর্কের কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করেছিল। টেস্ট পরীক্ষায় সে ভালো নম্বর পেতে লাগল, চারদিকে তার প্রশংসা ছড়াতে লাগল, কিন্তু সেই সাথে তার দায়িত্বের বোঝাটাও বাড়তে থাকল। সময় তার হাত থেকে বালির মতো ফুরিয়ে যেতে লাগল। সে প্রতি রাতে ভাবত যে কাল নিশ্চয়ই চিঠি লিখবে, কিন্তু সেই কাল আর কখনোই আসত না। আর এভাবেই ধীরে ধীরে 4টি বছর কেটে গেল। একদিকে সাফল্যের চূড়ায় উঠতে থাকা অর্ক, আর অন্যদিকে রোদে পুড়ে অঙ্গার হতে থাকা শাওন। দুজনেই একে অপরের জন্য বেঁচে ছিল, কিন্তু দূরত্বটা এতই বেড়ে গিয়েছিল যে ডাকলেও তার মাঝপথ পেরিয়ে পৌঁছত না। ভাগ্য কোনো দৃশ্যমান শত্রু ছাড়াই তাদের আলাদা করে দিয়েছিল।
পরিস্থিতিই হয়ে দাঁড়িয়েছিল তাদের সবচেয়ে বড় পরীক্ষা। আর তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে আগামী দিনগুলোতে সেই দূরত্বই এমন এক নাটকীয় মোড় নেবে যা তাদের হৃদয়কে চিরকালের জন্য ওলটপালট করে দেবে। 4টি বছর এমনভাবে কেটে গেল যেন কেউ ক্যালেন্ডারের পাতা উল্টায়নি, বরং জীবনের পুরো ঋতুটাই বদলে দিয়েছে। শহরের ব্যস্ত রাস্তা, লাইব্রেরির গুমোট বাতাস, সস্তা ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ আর বিনিদ্র রজনীর মাঝে অর্ক নিজেকে তিলে তিলে তৈরি করল। সে তার জীবনের সব শখ আহ্লাদ একে একে বিসর্জন দিল। নতুন জামা কেনার শখ নেই, উৎসব পালনের অভ্যাস নেই, বন্ধুদের সাথে আড্ডার ইচ্ছে নেই। শুধু অবশিষ্ট ছিল বই আর সেই অদম্য জেদ যে তাকে যে কোনো মূল্যে ওই শিখরে পৌঁছতে হবে, যেখান থেকে সে তার অতীতকে লজ্জিত করতে পারে। ভোর 4টেই অ্যালার্ম বাজার আগেই তার চোখ খুলে যেত। মুখ ধুয়ে সোজা পড়তে বসা, 2 ঘন্টা পত্রিকা পড়া, তারপর নোটস, তারপর টেস্ট সিরিজ, এরপর লাইব্রেরির শক্ত কাঠের চেয়ারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা। মাঝে মধ্যে 1 কাপ চা আর বাসি পাউরুটি ছিল তার সম্বল। অনেক সময় খিদে শরীর কাঁপত, কিন্তু সে নিজেকে বোঝাত এখন থামলে সব শেষ হয়ে যাবে। সন্ধ্যায় যখন অন্য ছেলেরা মোবাইলে গান শুনত বা ভিডিও কলে বাড়ির লোকের সাথে কথা বলত, অর্ক এক কোনায় বসে তার ডায়েরি বের করত আর চুপচাপ শাওনের নামটা লিখত, যেন ওটা কোনো জাদুমন্ত্র যা তাকে ভেঙে পড়া থেকে রক্ষা করবে। তার মানিব্যাগে শাওনের একটা ছোট অস্পষ্ট ছবি ছিল, যাতে সে খিলখিল করে হাসছিল। কপালে ঘাম, এলোমেলো চুল, কিন্তু চোখে সেই অগাধ বিশ্বাস। সেই ছবিটা সে এমনভাবে আগলে রাখত যেন কোনো রক্ষা কবচ। যখনই ভয় লাগত বা মাথা কাজ করা বন্ধ করে দিত, সে ছবিটা দেখত আর আবার দ্বিগুণ উৎসাহে পড়া শুরু করত। সময় তাকে ইস্পাতের মতো শক্ত করে তুলেছিল, কিন্তু মনের গহীনে একটা নরম কোণ ছিল, যা প্রতি রাতে তাকে টেনে নিয়ে যেত সেই শালবন গ্রামে। অনেকবার স্বপ্নে সে সেই কাঁচা ঘরটা দেখত, রান্নার ধোঁয়া আর মাটির গন্ধ পেত। শাওন তাকে ডাকত, আর সে ধর্মড় করে ঘুম থেকে উঠে বসত। তখন দেখত ঘরটা খালি, পাখাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুরছে আর এক গভীর নিস্তব্ধতা কানে বাজছে। এমন সব মুহূর্তে সে নিজেকে প্রশ্ন করত, আমি কি সঠিক পথেই আছি? এত দূরত্ব কি সত্যিই খুব জরুরি ছিল? কিন্তু পরক্ষণেই তার মনে পড়ত শাওনের সেই মুখটা, যখন সে বলেছিল যাও, আর সেই স্মৃতি তাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করত। পরীক্ষার দিন এলো, হাতে ঘাম, মাথায় হাজারো চিন্তা, কিন্তু হৃদয়ে শুধু একটা ছবি। সে উত্তরপত্রগুলো এমনভাবে পূরণ করল যেন প্রতিটি উত্তর তার জীবনের কোনো ঋণের কিস্তি শোধ করছে। মাসের পর মাস অপেক্ষার প্রহর কাটল। রেজাল্টের দিন সাইবার ক্যাফের বাইরে ভিড় জমেছিল। স্ক্রিনে যখন তার নামটা ভেসে উঠল, প্রথমে সে বিশ্বাসই করতে পারল না। তারপর যেন শরীরটা পালকের মতো হালকা হয়ে গেল। চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে গেল। মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু সে শুধু নিজের মনের আওয়াজ শুনতে পাচ্ছিল। এখন আর আমি হারব না, এখন আমি ফিরব, আর খালি হাতে ফিরব না। সে আকাশের দিকে তাকাল আর প্রথমবারের মতো বুক ভরে শ্বাস নিয়ে হাসল। ট্রেনিং শুরু হল। নতুন ইউনিফর্ম, নতুন সব মানুষ, বড় বড় অফিসার, মার্জিত কথাবার্তা, মিটিং, ফাইল, আইন কানুন, দায়িত্ব, সবকিছুই এক ভিন গ্রহের মতো মনে হতো। যে ছেলেটা একসময় ছেঁড়া চটি পরে ক্ষেতের আইলে ঘুরত, আজ সে চকচকে জুতো পরে সরকারি দপ্তরে বসে। মানুষ তাকে স্যার বলে ডাকে, চেয়ারে গিয়ে দেয়, সামনে জলের গ্লাস রাখে। এসব দেখে তার অদ্ভুত লাগত। মনে হতো এ জীবনটা অন্য কারো, তার নয়। প্রতিটি স্যালিউট বা সম্মানের সাথে তার শাওনের পরিশ্রমের কথা মনে পড়ত। তার মনে হতো এই স্যালুটগুলো আসলে তার নয়, শাওনের প্রাপ্য। পোস্টিংয়ের তালিকা আসার পর তার বুকটা জোরে ধরখর করতে লাগল। সে তালিকায় চোখ বোলাল এবং হঠাৎ তার আঙুল থেমে গেল। তার নামের পাশে সেই জেলার নামই লেখা ছিল যেখান থেকে সে 4 বছর আগে বেরিয়ে এসেছিল। কিছু মুহূর্তের জন্য তার শ্বাস আটকে গেল, যেন সময় একটা বৃত্ত পূর্ণ করে তাকে আবার সেখানেই দাঁড় করিয়ে দিয়েছে যেখান থেকে এই গল্পের শুরু হয়েছিল। নো থেকে নামার সময় তার হাতের তালু ঠান্ডা হয়েছিল। স্টেশনটা সেই একই ছিল, কিন্তু এখন আর কেউ তাকে চিনতে পারছিল না। বাইরে লাল বাতি লাগানো সাদা সরকারি গাড়ি দাঁড়িয়েছিল। ড্রাইভার স্যালুট দিয়ে দরজা খুলে ধরল। অর্কর মনে পড়ল একদিন সে এই রাস্তা দিয়েই ধুলো মেখে পায়ে হেঁটে চলেছিল, আর আজ সেই রাস্তায় তার গাড়ি বাতাসের বেগে ছুটছে। গ্রাম, ক্ষেত, গাছপালা সব পেছনে সরে যাচ্ছিল, কিন্তু তার স্মৃতিগুলো যেন গাড়ির চেয়েও দ্রুত গতিতে সামনে ছুটছিল।
কালেক্টরেট বা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসতেই দেখা গেল বিশাল ভিড়। অফিসাররা সব লাইনে দাঁড়িয়ে ফুলের মালা, ক্যামেরার ফ্ল্যাশ, তালি আর স্বাগত বক্তব্যের শোরগোল সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছিল। সে হেসে সবার অভিবাদন গ্রহণ করল, চেয়ারে বসল, ফাইল দেখল, সই করল, আদেশ দিল। কিন্তু প্রতিটি কাজের ফাঁকে তার মন বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। কোথায় আছে শাওন? এখন সে দেখতে কেমন হয়েছে? সে কি আমাকে ভুলে গেছে, নাকি এখনও সে পথ চেয়ে বসে আছে? এই প্রশ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো তার ভেতরে তোলপাড় তুলছিল। রাতে সরকারি বাংলোয় প্রথমবারের মতো একা বসে ঘরটা তার কাছে বড্ড বিশাল মনে হল। ধবধবে সাদা দেওয়াল, পরিপাটি বিছানা, টেবিলে ল্যাম্প, সবকিছু নিখুঁতভাবে সাজানো। তবুও তার নিজের সেই পুরনো ভাঙা ঘরের অগোছালো ভাবটা বারবার মনে পড়তে লাগল। সেখানকার সেই বাঁকা খাটিয়াটাতে যেন বেশি শান্তি ছিল। সে পকেট থেকে সেই পুরনো ছবিটা বের করে টেবিলের ওপর রাখল, যেন এই অচেনা বিলাসিতার মাঝে ওই ছবিটুকুই তার একমাত্র আপন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে ভাবল, 4 বছরে সে সবকিছু পেয়েছে, ক্ষমতা, পরিচয়, সম্মান। কিন্তু যা সবচেয়ে জরুরি ছিল তা এখনও তার থেকে যোজন যোজন দূরে। আর সেই শূন্যতাই তার ভেতরে এক কঠিন প্রতিজ্ঞার জন্ম দিল। এখনই সে তাকে খুঁজবে। যে অবস্থায় থাকুক, যেখানেই থাকুক, তাকে নিজের কাছে না আনা পর্যন্ত এই সাফল্যের কোনো অর্থ নেই। পরদিন সে সিদ্ধান্ত নিল যে সে নিজেই জেলা পরিদর্শনে বেরোবে। গ্রামে গ্রামে যাবে, মানুষের সাথে মিশবে। হয়তো এই অজুহাতই ভাগ্যকে তার দরজায় পৌঁছে দেবে। সে জানত না যে এই সাধারণ সফরই তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে, যেখানে তার চোখ এমন এক দৃশ্য দেখবে যার জন্যে সে মোটেও প্রস্তুত ছিল না, যেখানে আনন্দ আর তীব্র বেদনা একসাথে তার বুকে আছড়ে পড়বে, আর যেখানে 4 বছরের দূরত্ব এক নিমেষে তার অস্তিত্বকে নাড়িয়ে দেবে। সকালবেলার রোদ তখনও পুরোপুরি তেজ ঝরায়নি, কিন্তু বাতাসে গরমের একটা ভাঁপ মিশেছিল। ডিসি অফিসের বাইরে সাদা সরকারি গাড়ি প্রস্তুত ছিল। ড্রাইভার ফাইলগুলো পেছনের সিটে রেখে দিয়েছিল, আর অর্ক সামনের সিটে বসে জানালা দিয়ে শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়েছিল। আজ তার প্রথম ফিল্ড ভিজিট। অফিসাররা অনেকগুলো গ্রামের তালিকা তৈরি করেছিল, স্কুল, হাসপাতাল, রেশনের দোকান, আর তালিকার শেষে ছিল একটা ইটের ভাটা, যেখানে শ্রমিকদের অবস্থা দেখার কথা বলা হয়েছিল। অর্ক শুধু আলতো করে মাথা নেড়েছিল। তার কাছে এটা নিছক কোনো পরিদর্শন ছিল না, এটা ছিল 4 বছর পর নিজের শেকড়কে ছোঁয়ার দিন। গাড়ি শহর পেরিয়ে কাঁচা রাস্তায় নামতেই দুপাশে ফসলের ক্ষেত চোখে পড়ল। কোথাও গমের শীষ দুলছে, আবার কোথাও রুক্ষ জমি পড়ে আছে। দূরে বাচ্চারা খালি পায়ে দৌড়াদৌড়ি করছে, আর প্রতিটা মোড়ে অর্কর বুকটা অজানা আশঙ্কায় ধরফড় করছে। প্রতিটি গাছ তার চেনা মনে হচ্ছে, প্রতিটি মেঠো পথ যেন কোনো পুরনো স্মৃতির পাতা। তার মনে হচ্ছিল সে কোনো বড় অফিসার হয়ে নয়, বরং নিজের হারিয়ে যাওয়া অতীত খুঁজতে বেরিয়েছে। প্রথমে স্কুলে গেল, বাচ্চাদের সাথে কথা বলল, শিক্ষকদের কড়া নির্দেশ দিল। তারপর হাসপাতালে ওষুধের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করল। সবকিছুই যেন ঘড়ির কাঁটার মতো যান্ত্রিকভাবে চলছিল, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। সবশেষে ড্রাইভার বলল, স্যার, সামনেই ওই ভাটা। রাস্তাটা হঠাৎ আরও খারাপ আর উবড়ো খাবড়ো হয়ে গেল। গাড়ি ধীর গতিতে চলতে লাগল। দূর থেকেই পোড়া কয়লার গন্ধ ভেসে আসছিল। বাতাসে কালো ছাই উড়ছিল, যেন কেউ নীল আকাশে কালি লেপে দিয়েছে। অর্ক গাড়ির কাঁচ নামাতেই গরম বাতাস তার মুখে ঝাপটা মারল। তাতে ছিল মাটি, ঘাম আর পোড়া কয়লার এক তীব্র গন্ধ। গাড়িটা যেই ভাটার কাছে থামল, ধুলোর একটা কুণ্ডলি পাকিয়ে উঠল। সামনে আকাশচুম্বী চিমনিগুলো দাঁড়িয়ে ধোঁয়া উগড়ে দিচ্ছিল। চারদিকে ইটের পাহাড়, লাল, কাঁচা, পাকা, ভাঙা ইট, আর তাদের মাঝেই ছোট ছোট মানুষগুলো পিঁপড়ের মতো ব্যস্ত হয়ে ছুটছে। কেউ মাটি মাখছে, কেউ ছাঁচে ভরছে, কেউ মাথায় 10-10টা ইট চাপিয়ে বয়ে নিয়ে যাচ্ছে। রোদের তেজ এতটাই ছিল যে মাটি থেকে আগুনের ভাঁপ উঠতে দেখা যাচ্ছিল। অর্ক গাড়ি থেকে পা নামাতেই জুতোর তলায় মাটির উত্তাপ টের পেল। তার সাথে থাকা অফিসাররা তাকে নানা তথ্য দিতে লাগল, শ্রমিক সংখ্যা, উৎপাদন, নথিপত্র। কিন্তু তার শোনার ক্ষমতা যেন লোপ পেয়েছিল। তার চোখগুলো সেই ভিড়ের মাঝে কাউকে পাগলের মতো খুঁজছিল, যদিও সে জানত না কাকে। ঠিক তখনই তার দৃষ্টি শ্রমিকদের একটা সারিতে গিয়ে আটকে গেল,
যেখানে মহিলারা মাথায় ইটের ঝুড়ি নিয়ে ধীর পায়ে হাঁটছিল। সবার মুখ ধুলোয় ধূসর, পোশাকে ঘামের গন্ধ, পাগুলো যেন আর চলছে না। তাদের মধ্যে একজন মহিলা বাকিদের চেয়ে একটু পিছিয়ে পড়েছিল। তার হাঁটার মধ্যে ছিল চরম ক্লান্তি, কিন্তু এক অদ্ভুত ধৈর্যও ছিল। তার পায়ে ছিল একটা পুরনো ছিঁড়ে যাওয়া চটি, যার ফিতে বারবার খুলে যাচ্ছিল। সে প্রতি 2 কদম পর নিচু হয়ে সেটা ঠিক করছিল, আবার এগিয়ে যাচ্ছিল। তার হাতের শিরাগুলো ফুলে উঠেছে, তালু ফেটে চৌচির। শাড়ির আঁচলটা মাথায় শক্ত করে পেঁচানো, যাতে রোদ কিছুটা কম লাগে। অর্কের চোখ তার ওপর স্থির হয়ে রইল। বুকটা হঠাৎ এমন জোরে ধড়ফড় করতে লাগল, যেন ভেতর থেকে কোনো অজানা ভয় জেগে উঠেছে। সে নিজেকে বোঝাল, এ তো সাধারণ একজন শ্রমিক মাত্র। কিন্তু তার দৃষ্টি কিছুতেই সরছিল না। ঠিক তখনই সেই মহিলা ঝুড়িটা নামিয়ে কপালের ঘাম মুছতে লাগল। সে আঁচল দিয়ে মুখের ধুলো মুছল, আর ঠিক সেই মুহূর্তে যেন পৃথিবীর সময় থমকে গেল। ধুলোর আস্তরণ সরতেই যে মুখটা ভেসে উঠল, তা দেখে অর্কের শ্বাস নালিতে আটকে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল, সারা শরীর অবশ হয়ে এলো। ওই মুখটা অনেক বদলে গেছে। গায়ের রং রোদে পুড়ে তামাটে, গাল ভেঙে গেছে, ঠোঁট ফেটে চৌচির। কিন্তু চোখ, সেই একই চোখ যাতে একদিন তার পৃথিবী বাস করত। সে শাওন ছিল, তার প্রিয় শাওন, সেই মেয়েটি যে একদিন সকালে তাকে চা দিয়ে মিষ্টি করে হাসত, যে রাতে তার চুলে বিলি কেটে দিত, যে তাকে সব পরিস্থিতিতে সাহস জোগাত। আজ তার হাতেই ফোসকা পড়েছে, কাঁধটা ভারে ঝুলে গেছে, মুখটা রোদে ঝলসানো। অর্কের মনে হল যেন কেউ তার বুকে একটা আস্ত পাথর ছুঁড়ে মেরেছে। সে কয়েক মুহূর্ত ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। তার মস্তিষ্ক এই দৃশ্য মানতে চাইছিল না। 4 বছরের সব হাড়ভাঙা খাটনি, সব সাফল্য, সব মেডেল, সব কিছু এক নিমেষে অর্থহীন মনে হতে লাগল। তার মনে পড়ে গেল সে তাকে রানী বানানোর স্বপ্ন নিয়ে বেরিয়েছিল, আর আজ সে তাকে দেখছে দিনমজুরদের কাতারে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত পা কাঁপতে লাগল। অর্কর চোখে না ছিল কোনো অফিসারের গাম্ভীর্য, না ছিল পদমর্যাদার অহংকার। সেখানে ছিল কেবল বুকফাটা কান্না, অনুশোচনা আর বাঁধভাঙা ভালোবাসা। তাদের দুজনের মাঝখানে কোনো শব্দ ছিল না। ছিল কেবল এক ভারী নিস্তব্ধতা, যা হাজারো কথার চেয়েও বেশি কিছু বলছিল। অর্কর মনের ভেতর শুধু একটাই আর্তনাদ ঘুরপাক খাচ্ছিল, আমি বড্ড দেরি করে ফেলেছি, অনেক দেরি। তার মনে হল তার সমস্ত অর্জনই বৃথা, যদি প্রিয় মানুষটার কষ্টের দিনে সে পাশে না থাকে। সে শাওনের সামনে গিয়ে দাঁড়াল। দুজন এত কাছাকাছি ছিল যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছিল না। 4 বছরের প্রতীক্ষা, হাজারো একাকী রজনী, অগণিত স্মৃতি, সব যেন ওই এক দৃষ্টি বিনিময়ে মূর্ত হয়ে উঠল। রোদ, ধুলো, ভাটার কোলাহল সব মিলিয়ে গেল। শুধু দুটো ভাঙা হৃদয় জোড়া লাগার আকুল চেষ্টা করছিল। আর অর্ক প্রথমবারের মতো বুঝতে পারল যে জীবনের আসল পরীক্ষা কোনো দপ্তরে বসে ফাইলে সই করা নয়, বরং এমন মুহূর্তেই হয় যেখানে মানুষ নিজের বিবেকের মুখোমুখি দাঁড়ায়। ভাটার সেই তপ্ত মাটিতে দাঁড়িয়ে অর্কর মনে হল তার পায়ের নিচে মাটি নয়, জ্বলন্ত আঙার বিছানো। সামনে শাওন দাঁড়িয়ে, আর তার মুখে সময়ের নিষ্ঠুর আচর স্পষ্ট। সে সেই একই মেয়ে যাকে সে 4 বছর আগে বাসস্ট্যান্ডে রেখে যাওয়ার সময় হাসি মুখে বিদায় জানিয়েছিল। কিন্তু আজ তার সেই ভুবন ভোলানো হাসি কোথায় হারিয়ে গেছে। চোখের নিচে কালিমার ছাপ, হাতের তালু খসখসে, কাঁধে সংসারের অদৃশ্য বোঝা। তবুও ওই চোখে ছিল সেই চিরচেনা আপনত্ব, যে কোনো অভিযোগ ছাড়াই কেবল অপেক্ষা করতে জানত। কিছুক্ষণ ধরে দুজন শুধু একে অপরের দিকে চেয়ে রইল, যেন বিশ্বাস করার চেষ্টা করছে যে এটা কোনো স্বপ্ন নয়। অর্ক কথা বলার জন্যে ঠোঁট ফাঁক করল, কিন্তু শব্দ বেরোল না। গলাটা কান্নায় এতটাই বুঝে এসেছিল যে শ্বাস নেওয়াও দায় হয়ে পড়ছিল। তার মনে হল কথা বলতে গেলেই সে ভেঙে পড়বে। আর সত্যি সত্যি তাই হল। তার চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগল। সেই দোর্দণ্ড প্রতাপ অফিসার, যার এক ইশারায় জেলা কাঁপে, আজ সে কোনো অবুঝ শিশুর মতো কেঁদে ফেলল। শাওন এই প্রথমবার তাকে কাঁদতে দেখল। তার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। সে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? তার গলার স্বরে সেই পুরনো উদ্বেগ, সেই মমতা। নিজের দুর্দশার কথা সে ভুলেই গেল।
শাওন একটু সংকুচিত হয়ে বলল, কাজ ছেড়ে দিলে সংসার চলবে কি করে? এই সহজ প্রশ্নটা অর্কের বুকে তীরের মতো বিঁধল। 4 বছর পরেও এই মেয়েটি নিজের কথা না ভেবে সংসারে চিন্তাই করছে। সে তখন প্রথমবারের মতো নিজের ক্ষমতাকে কোনো সরকারি আদেশ হিসেবে নয়, বরং স্বামীর অধিকার হিসেবে প্রয়োগ করল এবং বলল, সংসার এখন থেকে আমি চালাব, তুমি অনেক চালিয়েছ। এই কথাটি শোনা মাত্রই শাওনের চোখে জল এসে গেল। তবে সেই জল দুঃখের ছিল না, সেটা ছিল দীর্ঘ ক্লান্তির পর নির্ভরতার কাঁধ খুঁজে পাওয়ার স্বস্তির জল। সেদিন অর্ক একটাই সিদ্ধান্ত নিল, সবার আগে সে শাওনকে এই নরক থেকে দূরে নিয়ে যাবে। গাড়ির দরজার কাছে যেতে যেতে শাওন বারবার পেছনে ফিরে ভাটাটার দিকে তাকাচ্ছিল, যেন তার গত 4 বছরের সব কষ্ট আর স্মৃতি সেখানেই ফেলে আসছে। গাড়িতে ওঠার সময় সে খুব কুঁকড়ে ছিল। জীবনে হয়তো এত পরিষ্কার গদিতে সে কখনো বসেনি। সে বারবার আঁচল দিয়ে নিজের হাত পা ঝাড়ছিল, পাছে গাড়িতে নোংরা লেগে যায়। অর্ক আলতো করে তার হাতটা ধরে থামিয়ে দিল আর বলল, এসব কিছুই তোমার। এ কথা শুনে তার ঠোঁট দুটো কেঁপে উঠল। ফেরার পথে সারা রাস্তা দুজনেই চুপচাপ ছিল, কিন্তু সেই নীরবতা অস্বস্তিকর ছিল না। তাতে ছিল এক গভীর প্রশান্তি, যেন অনেক দিন পর দুটো হারানো সুর আবার মিলে গেছে। গ্রামের কাছাকাছি পৌঁছতেই অর্ক গাড়ি থামাতে বলল এবং গাড়ি থেকে নেমে পায়ে হাঁটতে শুরু করল। সেই একই মেঠো পথ, সেই পরিচিত ক্ষেত, সেই বাতাস। কিন্তু তফাৎ শুধু একটাই, এবার সে একা নয়, শাওন তার পাশে হাঁটছে। নিজেদের পুরনো ঘরের সামনে এসে দুজনে থমকে দাঁড়াল। কাঁচা দেওয়ালগুলো আরও জরাজীর্ণ হয়েছে, ছাদটা হেলে পড়েছে, উঠোন আগাছায় ভরে গেছে, কিন্তু এই মাটির গন্ধটা এখনও তাদের একান্তই নিজেদের। শাওন দরজা খুলল, ভেতরে ধুলোর পুরু আস্তরণ। সে অভ্যাসবশত কোণ থেকে ঝাড়ুটা তুলে নিল। অর্ক সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে ফেলল এবং নিজেই হাত থেকে ঝাড়ুটা নিয়ে নিল। শাওন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। অর্ক মুচকি হেসে বলল, এখন থেকে সব কাজ আমরা সমান ভাগে ভাগ করে নেব। এটা শুনে শাওনের মুখে বহু বছর পরের কয়েকটা দিন তারা দুজনে মিলে পরম যত্নে তাদের ভালোবাসার নীড় নতুন করে সাজাল। দেওয়াল রং করা হলো, ছাদ মেরামত হলো, উঠোনে আবার নতুন করে তুলসী গাছ লাগানো হলো। উনুন থেকে আবার নিয়মিত ধোঁয়া উঠতে শুরু করল, কিন্তু এবারে সেই ধোঁয়ায় কোনো অভাব বা বাধ্যবাধকতা ছিল না, ছিল শুধুই আপনজনের উষ্ণতা। অর্ক প্রতিদিন নিয়ম করে অফিসে যেত, কিন্তু সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে আসত। দুজনে একসাথে বসে ধোঁয়া ওঠা চা খেত, সারাদিনের খুঁটিনাটি গল্প করত, পুরনো স্মৃতি রোমন্থন করত। মাঝে মধ্যে শাওন হাসতে হাসতে কেঁদে ফেলত আর বলতো, আমার খুব ভয় হতো, ভাবতাম তুমি হয়তো আর কোনো দিনই ফিরবে না। অর্ক তখন তার কপালে হাত রেখে আশ্বস্ত করত, তোমাকে ছাড়া আমি আর কোথাও যাব না। ধীরে ধীরে গ্রামবাসীর দৃষ্টিভঙ্গিও পাল্টে গেল। যারা একসময় শাওনকে নানা কথা শোনাত, তারাই আজ তাকে সমীহ করে চলতে শুরু করল। কিন্তু অর্কর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সেটাই, যখন সে দেখত শাওন কোনো ভয় বা ক্লান্তি ছাড়াই খোলা উঠোনে প্রাণ খুলে হাসছে। রাতে ছাদে মাদুর পেতে দুজনে পাশাপাশি শুয়ে আকাশ দেখত আর তারা গুনত। অর্ক বলতো, এত বছরে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, জীবনের আসল জয় কোনো সরকারি চেয়ার বা ক্ষমতা নয়, আসল জয় হলো প্রিয় মানুষের সঙ্গ। যদি তুমি না থাকতে, তবে আমার এই সাফল্যের কানাকুড়িও মূল্য থাকত না। আর শাওন তখন নিশ্চিন্তে তার বাহুতে মাথা এলিয়ে দিত, যেন ওটাই তার গোটা পৃথিবী। সময় ধীরে ধীরে সব ক্ষতে মলমের প্রলেপ দিল। হয়তো জীবনের সব দাগ পুরোপুরি মেটেনি, কিন্তু যন্ত্রণার তীব্রতা কমে গিয়েছিল। আর এক সোনালি সকালে যখন সূর্য উঠল, তখন তার আলো তাদের নতুন পাকা দরজায় এসে পড়ল। উঠোনের তুলসী গাছটা বাতাসে দুলছিল, রান্নাঘর থেকে চায়ের মন মাতানো সুবাস ভেসে আসছিল। অর্ক বাইরে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে শাওনকে দেখছিল। তার মনে হল, 4 বছর আগে যে হাতটা তার মুঠো থেকে ফসকে গিয়েছিল, আজ সেই হাতটাই তার ভাগ্যকে শক্ত করে ধরে রেখেছে। আর সে মনে মনে প্রতিজ্ঞা করল, জীবন তাকে যেখানেই নিয়ে যাক না কেন, এই হাত সে আর কখনো ছাড়বে না। কারণ তার সব জয়, সব পরিচয় আর তার গোটা পৃথিবীটা এই একটি সম্পর্ক থেকেই শুরু হয় এবং এখানেই এসে শেষ হয়।